শীতকালে ঠান্ডা লাগা, সর্দি, কাশি, হাঁচি, আবার অ্যালার্জি মানে তো শুধু স্কিনের অ্যালার্জি নয়, সেটা আবার হাঁচি, কাশি, সর্দিও হতে পারে। তাহলে এই যে কাশি, সর্দি, হাঁচি, এটা ডিফারেন্সিয়েট করা মানে এটা তো সাধারণ মানুষের পক্ষে মুশকিল। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, শীতকালে যদি এটা অ্যালার্জির ক্ষেত্রেও হয়, বাড়ির লোক বলে ওই যে ঠান্ডা লাগিয়েছিস, কানে রুমাল বাঁধিস নি, এবার ঠান্ডা লাগিয়েছিস নে বোঝ, তারা মোটামুটি সর্দি, হাঁচি, কাশির একটা ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে দোকান থেকে খেতে থাকে। এটা কতটা মারাত্মক আর কীভাবে বুঝবো? এটা খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে যদি এটা একটু অ্যাডভান্স স্টেজে হয়। ইনিশিয়ালি যদি কম স্টেজে হয় অতটাও সমস্যা হয় না, বা যতটা বয়স বাড়ে, রোগের সিভিয়ারিটি বাড়ে, তত বেশি সমস্যা আসতে পারে। এবার অ্যালার্জিক ভার্সেস নন অ্যালার্জিক কাফ বুঝবো কীভাবে? অ্যালার্জিক কাফ সত্যি কথা বলতে গেলে মানে ইন অল প্র্যাকটিক্যাল পারপাস বোঝায় হচ্ছে কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। কারণ অ্যাজমা হচ্ছে বেসিক্যালি একটা বেশিরভাগ ক্ষেত্রে একটা অ্যালার্জিক ডিজিজ। এবার যে কাশিটা ধরুন অনেক কিছুতে সারছে না, হয়েই চলেছে, আপনি অ্যান্টি অ্যালার্জিক খাচ্ছেন, কমছে না, এবার উইন্টারেই আসে বা সিজনাল চেঞ্জে আসে, কিন্তু ওটাতে বুকে অত সাঁই আওয়াজ বা বাকি অ্যাজমা সিমটম নেই, সেটা কিন্তু কাফ ভেরিয়েন্ট অ্যাজমা হলেও হতে পারে। আর যেটা আপনি বলছেন যে নন অ্যালার্জিক কাশি, সেটা হচ্ছে শুধুমাত্র ওই যখন যে সময় পলিউশন বেড়ে যাচ্ছে বা কোনো পার্টিকুলার রিস্ক ফ্যাক্টর থাকছে তখনই বাড়ছে। যেমন ধরুন পলিউশন খুব বেশি হলো, বা উইন্টার এলে যে কোল্ড ইনডিউস ব্রঙ্কোকনস্ট্রিকশন অ্যান্ড কাফ, এই জিনিসটা হলো শুধু তখনই হবে। এটা মানে অ্যাকচুয়ালি বুঝতে গেলে আপনাকে আপনার ফিজিশিয়ানের কাছে যেতে হবে, যিনি চেস্ট মেডিসিনে, তারা একটা টেস্ট করে দেখবেন। সেটা হচ্ছে স্পাইরোমেট্রি বা ইম্পালস অসিলোমেট্রি, এটা হচ্ছে আরও অ্যাডভান্স টেস্ট। এটাতে করে বোঝা যায় যে অ্যাকচুয়ালি অ্যাসমা জিনিসটা আছে কি নেই। ব্রঙ্কোডাইলেটের রেসপন্সিভনেস আমাদের দেখতে হয়, মানে প্রথমে একটা টেস্ট করা হয় উইদাউট এনি ইনহেলার, তারপর আমরা একটা মেডিসিন দিই ইনহেলার দ্বারা, 15-20 মিনিট পরে দিয়ে টেস্ট করে দেখি যে এটাতে কোনো রেসপন্স হচ্ছে কি হচ্ছে না। যদি দেখা যায় যে যেটা আমাদের ভ্যালু মানে FEV1 ভ্যালু, সেটা যদি বা FVC ভ্যালু যদি 12% অ্যান্ড 200 ml কম্পেয়ার টু বেস লাইন যদি সেটা বেড়ে গিয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে ডায়াগনোসিস অফ অ্যাসমা। তো সেইটা তো আপনাকে ফিজিশিয়ানের কাছে গিয়েই বুঝতে হবে, আর প্রপার টেস্টিং করার পরেই বুঝতে হবে। বাট আপনি এটা এমনিই বুঝতে পারবেন কারণ কিছুটা হলেও, কারণ যার এই বারবার করে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে, প্রতিটা সিজনেই চেঞ্জ হচ্ছে, প্রতিটা একটুখানি কিছু ডিসফ্যাক্টর হলেই এদিক ওদিক হয়ে যাচ্ছে, তারই অ্যালার্জিক, আনলেস প্রুভেন আদারওয়াইজ। হ্যাঁ, মানে ওই শীতকালের সর্দি কাশি বলে বসে থাকলে চলবে না। মানে এটা খুব ভালো বোঝার উপায়, আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন যে প্রত্যেকটা মরশুম সিজন চেঞ্জেই যখন আমার এটা হচ্ছে, তার মানে এটা আমার ঠান্ডা লাগানো নয়, এটা তখন সামথিং রং, যেটা আমাকে চিকিৎসকের কাছে যেতে হবে। আচ্ছা ম্যাডাম, এটা আমরা অনেকেই বলে থাকি অ্যালার্জির ওষুধ দীর্ঘদিন খাস না, নার্ভের সমস্যা হবে, তো এটা আপনারা কি মানেন? মানে এটা একদম সত্যি কথা। আমাদের জিনা গাইডলাইনেও এখন এটার আগেনস্ট একটা ব্ল্যাক বক্স ওয়ার্নিং দেওয়া হয়েছে এই ড্রাগটার বিরুদ্ধে, সেটার নাম হচ্ছে মন্টেলিউকাস্ট। মন্টেলিউকাস্ট কখনো বেশি দিন টানা খেতে নেই, সেটাতে হচ্ছে নিউরোসাইকিয়াট্রিক এফেক্ট হতে পারে। নিউরোসাইকিয়াট্রিক এফেক্ট মানে কি? তাতে পেশেন্টের ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, এমনকি সুইসাইডাল যে টেন্ডেন্সি সেটাও বাড়িয়ে দিতে পারে। তো মন্টেলিউকাস্ট ওষুধটি কখনোই উইদাউট সুপারভিশন খাওয়া উচিত না। লিভোসেট্রিজিন বা আদার যে অ্যান্টিহিস্টামিনিক গ্রুপের যে ড্রাগগুলো আছে সেগুলোও ক্ষতিকারক লং টার্ম খেলে। এখন নতুন বেরিয়েছে বিলাস্টিন, যেটা অতটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে পেনিট্রেট করে না বলে সাইড এফেক্টস কম, বাট তাও কোনো ওষুধই উইদাউট সুপারভিশন বেশি দিন খাওয়া বা ডাক্তারকে না দেখিয়ে নিজে সেলফ মেডিকেশন করা কিন্তু খুবই হার্মফুল হতে পারে। তাহলে মানুষ তো অ্যালার্জিতে হেঁচে কেসে সর্দিতে মরে যাবে, তাহলে করবেটা কি? না, সেটা এরকম ব্যাপারটা নয়। যদি আপনি প্রপারলি নিজের কন্ডিশনটাকে ইভ্যালুয়েট করান একটা অ্যাপ্রোপ্রিয়েট স্পেশালিস্ট দ্বারা, তাহলে উনি সেইভাবে আপনাকে গাইড করতে পারবেন। মানে অন্য ওষুধও আছে? অন্য ওষুধও আছে। এখন অ্যাকচুয়ালি একটা নতুন থেরাপিও বেরিয়েছে, সেটাকে বলা হচ্ছে অ্যালার্জেন ইমিউনোথেরাপি। এটা কি ওষুধ খেতে হবে না? না, বাট ইনজেকশন নিতে হবে। ওরে বাবা, সেটা তো আরো মারাত্মক। না, একদমই মারাত্মক না, ওটা হচ্ছে অনেকটা ইনসুলিনের মতনই কনসেপ্ট। সেটাতে যেটা হয় যে ফার্স্ট হচ্ছে আমরা একটা স্কিন প্রিক টেস্ট করি। দেখুন, অ্যালার্জি 2 টাইপের টেস্ট হয়, একটা ব্লাডের টেস্ট, একটা স্কিনের টেস্ট। স্কিন টেস্টও অলওয়েজ সুপিরিয়ার, মানে অলওয়েজ ব্লাড টেস্টের থেকে ভালো, কারণ স্কিন টেস্ট আপনার কারেন্ট যে সেন্সিটাইজেশনগুলো, মানে অর্থাৎ যার বিরুদ্ধে আপনার অ্যালার্জি হতে পারে সবচেয়ে বেশি ভালোভাবে সেই স্কিন টেস্টই আপনাকে বলতে পারে। সেই স্কিন টেস্টের রেজাল্টটা পেয়ে আপনার যা সমস্যা আছে সেইটার সঙ্গে আমরা হিস্ট্রি করে ট্যালি করাই যে আপনার কী সমস্যা আছে, তার সাথে স্কিন টেস্টের রেজাল্ট এই করিয়ে
তার বিরুদ্ধে একটা থেরাপি দেওয়া হয়, অ্যালার্জেন ইমিউনোথেরাপি। এবার এই অ্যালার্জেন ইমিউনোথেরাপি একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ এই হাঁচির আর কাশি মানে অ্যাসমা ধরুন সবচেয়ে বেশি ভালো কাজ করে। কিন্তু যাদের চামড়ার অ্যালার্জি আছে, স্কিনের অ্যালার্জি আছে বা চোখের অ্যালার্জি আছে, সেগুলোর বিরুদ্ধে অতটা ভালো কাজ করে না। তো সেই সাপেক্ষে আর কি আমাদের সেটাকে ইন্টারপ্রেট করে চিকিৎসা দিতে হবে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ইমিউনোথেরাপিটা 3 থেকে 5 বছর মিনিমাম দিতে হয়। সেটাতে অলমোস্ট 60 to 70% ইন সাম কেসেস, যদি ধরুন বাচ্চা ছোট থাকে, খুব ছোট বাচ্চাকেও দেওয়া যায় না 6 বছর নিচে, তারপর থেকে ওটাই রেকমেন্ডেড যে দেওয়া যেতে পারে। অনেকটা 80 to 90% কেসেসও অনেক সময় দেখা যায় যে জিনিস অ্যালার্জিটা প্রায় চলেই গেছে। তো এটা এখন একটা বেশ এমার্জিং থেরাপি। আরও একটা আছে, এটাকে হচ্ছে সাবকিউটেনাস ইমিউনোথেরাপি, যেটা বললাম ইনজেকশন নিতে হয় উইকে একটা করে, একদমই অল্প ডোজে, যেরকমভাবে ইনসুলিন নেয় ওরকমই সেম, একদম অল্প, ওরকম ইনসুলিন সিরিঞ্জ দিয়েই নিতে হয়। আরেকটা আছে হচ্ছে সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি স্লিট, সেটা এখনও জিনা ফুললি আমাদের রেকমেন্ডেশনে আনেনি। কয়েকটা জায়গায় বলেছে যে হাউস ডাস্ট মাইট, মানে যেটা হচ্ছে আমাদের বিভিন্ন কার্পেট বলুন বা হচ্ছে বিভিন্ন কোনায় যে ধুলোটা জমে থাকে, যে ডাস্টিং যে ডাস্টটা থাকে, হ্যাঁ, তার মধ্যে কিছু পোকা থাকে, সেটাকে বলা হচ্ছে হাউস ডাস্ট মাইট। সেই হাউস ডাস্ট মাইটের বিরুদ্ধে অ্যালার্জিটা হয় অ্যাকচুয়ালি। তো আমাদের যে গাইডলাইন আছে জিনা, সে বলছে যে হাউস ডাস্ট মাইটের বিরুদ্ধে স্লিপটা দেওয়া যেতে পারে, বাট ইন্ডিয়াতে এখনো ওয়াইডলি অ্যাভেলেবেল নয়, সেটার বিরুদ্ধে এখনো অবধি সমস্ত রিসার্চ চলছে। এই আপনি যেটা বললেন এটা আমরা খালি চোখে দেখতে পাই না, তাই তো? একদমই দেখতে পাবেন না, কিন্তু দেখবেন যাদের সেই প্রবণতাটা থাকে বা সেন্সিটাইজেশন থাকে, তাদের ওই ধুলো ঝাড়লেই বা রাত্রিবেলা শুতে গেলে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে হাঁচিটা শুরু হয়ে যায়। তাদেরই বুঝতে হবে যে এই সমস্যাগুলো তাদের থাকতে পারে। বা একটাও জিনিস বুঝতে পারবেন যে খুব পুরনো একটা লাইব্রেরিতে গেলেন, অনেক পুরনো বই আছে, ওটাকে একটু টেনে বার করলেন, হাঁচি শুরু হয়ে গেল। বা অনেকদিন একটা কাবার্ডে জামা কাপড় রাখলেন, খুললেন, হাঁচি শুরু হয়ে গেল। এগুলোই হচ্ছে সিমটম যে আপনার হাউস ডাস্ট মাইটের সেন্সিটাইজেশন আছে এবং আপনার অ্যালার্জেন ইমিউনোথেরাপি মানে অ্যাজ পার আপনার রিপোর্ট দেখে ট্যালি করে অবশ্যই যে ভালো কাজ করতে পারে। বাহ, মানে এটা খুব আপগ্রেডেড হয়েছে। হ্যাঁ, এটা এখন নতুন। এক্ষেত্রে আমাদের নার্ভের বা এই ধরনের সাইড এফেক্টের না, এগুলোর কোনো রকম সাইড এফেক্ট তেমন নেই, কারণ এটা সাবকিউটেনিয়াসলি দিচ্ছি আমরা ইনজেকশনে, মানে একদম চামড়ায় তুলে জাস্ট চামড়ার তলায় দিচ্ছি, ওটাতে ওরকম সাইড এফেক্ট কিছু হয় না। আচ্ছা, তার মানে এই যে খাবার থেকে ছাড়াও এই এতগুলো কারণ অ্যালার্জির নিশ্চয়ই, তো আপনারা অনেক ক্ষেত্রে বলে থাকেন এই যে ডিম, বেগুন, চিংড়ি মাছ, আরও এরকম অনেক খাবার আছে, এগুলো থেকেও তার মানে অ্যালার্জি হয় এবং এটা ছাড়াও অ্যালার্জি হয়। একদম, ওটা তো শুধুমাত্র ফুড অ্যালার্জি, যেটা ডিম, বেগুন, চিংড়ি মাছ। এছাড়াও যেরকম যে আমরা শ্বাস নিতে কষ্ট, যেটা অ্যাসমা, ওটাও তো একটা টাইপের অ্যালার্জি। নাকে যেটা হাঁচি কাশি, ওটা অ্যালার্জিক রাইনাইটিস। দেখবেন প্রতিটা রোগের সামনে একটা অ্যালার্জিক লেখা থাকে, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক অ্যাসমা, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, সবই কিন্তু অ্যালার্জি স্পেকট্রামের মধ্যেই পড়ে। মানে এগুলো তার শাখা প্রশাখা। এক্স্যাক্টলি, হ্যাঁ।